অথবা টি-20তে মিরাজ যেমনই হোক না কেন, টি-20 ওয়ানডে অথবা টি-20তে মিরাজ যেমনই হোক না কেন, টেস্টে মিরাজ বাংলাদেশের অন্যতম সেরা একজন পারফর্মার। যে টেস্টে বাংলাদেশ দল 228 রানের লিড নিয়েছে, যে টেস্টে বাংলাদেশ দল দাপট দেখিয়েছে, প্রত্যেকটা সেশনেই বাংলাদেশের ব্যাটার বোলাররা অস্ট্রেলিয়াকে ভয় ধরিয়েছে, সব জায়গাতে এগিয়ে থেকেছে। সেখানে মিরাজের অবদান আপনার কাছে মনে হতে পারে যে কম, রান 65 সেটা কম, মনে হতে পারে স্মিথের একটা উইকেট সেটা কম সংখ্যা দেখে, কিন্তু আমার কাছে মনে হয় এই যে দ্বিতীয় ইনিংসে ভালো বল করেছেন, স্মিথের দারুণ একটা উইকেট নিয়েছেন এবং স্মিথ সবসময় ভয়ের বিষয়, সবসময় যে কোনো দলের বিপক্ষে খেলুক না কেন এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পারফর্মার এবং সবচেয়ে বেশি গড়ে রান করে গেছেন 10,000-এর বেশি। সেই স্মিথের উইকেট নিয়েছে যখন পার্টনারশিপ হচ্ছিল, মনে হচ্ছিল যে এই পার্টনারশিপটা মানে সমস্যায় ফেলবে। গ্রিনের সাথে যে পার্টনারশিপটা মানে প্রায় 50 রানের, সেখানে দারুণ একটা উইকেট নিয়েছেন, স্মিথকে ফিরিয়েছেন। শুধু এটা নয়, প্রথম ইনিংসে মাত্র 4 ওভার বল করেছিলেন। আমি জানতাম এবং বলেছিলাম যে দ্বিতীয় ইনিংসে মিরাজ ভালো বল করবেন। এখন যে উইকেটটা নিয়েছেন এরপরে নেবেন কি নেবেন না, উইকেট নিলেন কি না যায় আসে না, সবচেয়ে বড় উইকেট নিয়েছেন, সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলেছেন। এখন আসা যাক ব্যাটিংয়ে। বাংলাদেশ দল যখন 11 রানের মধ্যে 4 উইকেট হারালো, মানে লিটন দাস আউট হলেন শান্ত, লিটন আউট হওয়ার পরে আসলেন মিরাজ 7 নম্বর ব্যাটার হিসেবে। এরপর যখন নামলেন রান ছিল 306, 308 রানের মাথায় মুশফিক আউট হয়ে গেলেন। তার মানে যখন ব্যাটিংয়ে নামলেন দলের যে মানে লিডটা সেটা 110-এর মতো সেই সময় নেমেছেন বা 8-এর মতো সেই সময় নেমেছেন, সেখান থেকে একাই ক্যারি করেছেন, কারণ মুশফিক আউট হয়ে গেছেন, লিটন আউট হয়ে গেছেন, শান্ত আউট হয়ে গেছেন। ওই সময়টাতে 11 রানের মধ্যে 4 উইকেট নেই। আপনি যখন রান বা লিড 108 বা 10, এরপর মিরাজ একা আছেন, কি আশা করেন সেই সময়টাতে? কি করতে পারেন? কি দারুণ একটা পার্টনারশিপ করেছেন হাসান মাহমুদের সাথে। সেখানে আগের দিনেই 24.3 ওভার ব্যাট করেছেন দুইজন, ব্যাট করে উইকেট দেননি। 43 রানের জুটি ছিল তখন এবং বলটাকে পুরনো বানিয়ে ফেলেছেন। মেইন কাজটা বলটাকে পুরনো বানিয়ে ফেলে ওই দিনটা শেষ করেন, মানে দ্বিতীয় দিন। কি দারুণ ব্যাট করেছিলেন, মানে 24.3 ওভার দুজন ব্যাট করেছিলেন। সেখানে স্টার, কামিং, হ্যাজেলউড, লায়ন সবাই বল করেছেন, গ্রিন হোক, ওয়েবস্টার হোক, সবাই বল করেছেন, উইকেট নিতে পারেননি। দারুণ ব্যাট করেছেন। পরের দিন মানে তৃতীয় দিনের শুরুতেও কিন্তু খুব ভালো ব্যাট করছেন, কিন্তু হাসান মাহমুদ আউট হয়ে যান। দুজন মিলিয়ে 170 বল ব্যাট করেছেন, 170 বল। এখানে ডিফেন্সটা মেক করেছে। আপনি যখন লিডটা 150 বা 53, সেখান থেকে 200 ক্রস করে, এটা অনেক বড় একটা প্রেশার। অস্ট্রেলিয়া এর আগে টেস্ট ইতিহাসে মাত্র 3বার 200-এর উপর লিডে থাকা দলের বিপক্ষে জয় পেয়েছে, মাত্র 3বার। সেটা 2010 সালে সবশেষ জিতেছে এইভাবে, মানে পিছিয়ে ছিল 200-র উপর রানে পাকিস্তানের বিপক্ষে, সেটা সিডনিতে ছিল। 206 রানে এগিয়ে ছিল পাকিস্তান, সেখানেও তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ম্যাচটা রিকভার করে জিতেছিল। এরপর গেল 16 বছর এমন হিস্ট্রি নেই তাদের, হিস্ট্রিতে মাত্র 3বার, মানে যখন 153 রান ছিল আগের দিনের লিড, সেখান থেকে 200 পার করেছেন। সেটা কিন্তু বাংলাদেশ দল একেবারে আপার হ্যান্ডে চলে গেছে, সেটা সম্ভব হয়েছে মিরাজের কারণে। এরপর একটা পার্টনারশিপ করেছেন, সেখানে তাইজুলের সাথে তাইজুল ভালো ব্যাট করেছেন, 23 বা 25 বলে 17 করেছেন। সেই পার্টনারশিপটাও ছিল 25 রানের, 18 রানের, তার মধ্যে 17 রানে করেছিলেন কিন্তু তাইজুল। এরপর যে পার্টনারশিপটা সেটা তাসকিনের সাথে 46 রানের, সেটাও কিন্তু ভালো একটা পার্টনারশিপ। মানে আপনি যখন দেখছেন যে কোনো ব্যাটার নেই, আপনি খেলতে হবে আপনার তাইজুলকে নিয়ে, খেলতে হবে সেখানে হাসানকে নিয়ে, খেলতে হবে সেখানে আপনাকে তাসকিনকে নিয়ে, খেলতে হবে আপনার এবাদতকে নিয়ে। হ্যাঁ, এবাদতের আগে তিনি আউট হয়ে গেছেন, তার মানে শেষের উইকেটটা এবাদত এবং তাসকিন ছিলেন। কিন্তু মেইন কাজটা কিন্তু 46 রানের পার্টনারশিপ আবারও করেছেন তাসকিনের সাথে। সেখানে 96টা বল খেলেছেন, মানে 96টা বল খেলেছেন তাসকিনকে নিয়ে, পার্টনারশিপটা 46 রানের এই জায়গাতে। মানে যখন আউট হয়েছেন আর সেই সময়টা রান ছিল 418, যখন নেমেছেন বা উইকেটে এসেছেন তখন রান ছিল 306, বাংলাদেশের লিড ছিল 108, এবং যখন আউট হয়েছেন তখন বাংলাদেশের লিড ছিল 220 এবং আউট হয়েছেন দলের রান ছিল 418। কি দারুণ একটা রান তিনি করেছেন এবং সেখান থেকেই বলতে হচ্ছে যে বাংলাদেশ দল এই যে জয়ের পথে আছে, দারুণ একটা লিড পেয়েছে, এটা পুরোটাই মিরাজের জন্য। সাথে মিরাজ যে উইকেটটা নিয়েছেন, ব্রেক থ্রু দিয়েছেন,
এটা এক কথায় পুরো ম্যাচের সবচেয়ে বড় উইকেট বললে ভুল হবে না। মিরাজ ক্যাপ্টেন্সি হারিয়েছেন, আপনি বলবেন ভাই ক্যাপ্টেন্সি হারালে তো একটা ফর্মেটে হারিয়েছেন, মন খারাপ হয় না, কিন্তু হয়। একজন ক্রিকেটার তো টেস্ট, টি-20, ওডিআই 3টে ফর্মেটে যে কোনো একটা জায়গায় যদি খারাপ কিছু হয় সেই ইম্প্যাক্টটা পড়ে, যেমনটা পড়েছিল শান্ত যেমন ওডিআই ক্যাপ্টেন্সি হারানোর পর বা যেভাবে হারিয়েছেন নাটকীয়ভাবে বা আকস্মিকভাবে, এরপর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে নিয়েছিলেন তার মানসিক অবস্থার কারণে। তো এই মানসিক অবস্থা কিন্তু মিরাজেরও ছিল, ফোন বন্ধ রেখেছেন, কারোর সাথে যোগাযোগ করেননি, ওখানে গিয়ে প্রমাণ করেছেন, প্রস্তুতি ম্যাচে 109 করেছেন, তখন বোঝা গেছে ভালো কিছু করতে পারবে, সেই প্রস্তুতি ম্যাচেরটাই ক্যারি করেছেন। এমনটা নয় যে প্রস্তুতি ম্যাচ ভালো করেছেন বলে মেইন ম্যাচে ভালো করবেন, এমনটা হয় না। কারণ হচ্ছে মেইন ম্যাচ বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে খারাপ করেছে, মাত্র 54 রান অল আউট হয়েছে, তার মানে এখানে তো এই রান অল আউট হয়নি, সেম হয় না। তো মিরাজ সেঞ্চুরি করতেন, সেটা যে এখানেও ভালো করবেন তেমনটা হয় না, কিন্তু মিরাজ করেছেন। মিরাজ 65 রান করেছেন, সেখানে 154টা বল খেলেছেন। কি দারুণ একটা ইনিংস ছিল, মানে সবচেয়ে ভালো এবং সবচেয়ে টেস্ট ইনিংস যেটাকে বলা হয় সেটাই খেলেছেন। এবং আমি টেস্ট যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে তারপরেই বলেছিলাম যে মিরাজ টেস্টটা একটু ভালো বোঝেন, সবার থেকে ভালো বোঝেন। আরও একটা ইনিংস খেললেন সেরকমই, আরও একটা উইকেট নিলেন সেরকমই, এবং বল করেছেন উইকেট নেওয়ার জন্য না, তাদেরকে ডট দেওয়ার জন্য। ডট দিয়েছেন, প্রেশারে পড়েছেন, ডট দিয়েছেন, ওরা প্রেশারে পড়েছে, উইকেটটা দিয়ে গেছেন। যখন ফোর্স করার চেষ্টা করছেন স্মিথ, তখন উইকেটটা দিয়ে গেছেন। সো বাংলাদেশ দলের এই যে সাফল্যটা বা জয়ের পথে আছে, সেটার অন্যতম একটা কারিগর বা নায়ক মিরাজকে বলতেই হবে।